আগের ভিডিওতে আমরা দ্রবণের মাত্রা নিয়ে আলোচনা করেছি। মোলার মাত্রা, নর্মাল মাত্রা, মোলাল মাত্রা, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। তারপরে বাষ্পচাপ নিয়ে আলোচনা করেছি। আজকে দ্রবণের সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে জেনে নিই দ্রবণের সংখ্যাগত ধর্ম কাকে বলে। দ্রবণের যে সকল ধর্ম কার উপর নির্ভর করবে? দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করবে। কি বললাম? দ্রবণের যে সমস্ত ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। তাহলে কার সংখ্যার উপর নির্ভর করে? দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। তাহলে দ্রাবকণার সংখ্যার উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল নয়। কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তাহলে সংখ্যাগত ধর্ম কোনগুলো? যেগুলো দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করবে কিন্তু প্রকৃতির উপর নির্ভর করবে না। তাহলে সংখ্যা, ধরো আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি নিলাম 1 মোল গ্লুকোজ, 1 মোল সুক্রোজ নিলাম। তাহলে দুটো কি একই প্রকৃতির দ্রাবক? মানে 1 মোল গ্লুকোজের জলীয় দ্রবণ নিলাম, 1 মোল সুক্রোজের জলীয় দ্রবণ নিলাম, মানে চিনির জলীয় দ্রবণ নিলাম। দুটো ক্ষেত্রে কি দ্রাবের প্রকৃতি একই? প্রথম ক্ষেত্রে দ্রাবক কি আছে? গ্লুকোজ আছে। দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক কি আছে? সুক্রোজ আছে। তাদের কিন্তু মোল সংখ্যা একই নিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে 1 মোল করেই নিয়েছি। তাহলে 1 মোল করে যদি প্রত্যেক ক্ষেত্রে নিই, তাহলে তাদের মধ্যে কণা সংখ্যা একই থাকবে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে। কিন্তু তাদের প্রকৃতি কিন্তু আলাদা। প্রথমটা কি ছিল? গ্লুকোজ, দ্বিতীয়টা ছিল সুক্রোজ। তাহলে প্রকৃতি আলাদা কিন্তু কণা সংখ্যা একই। তাহলে উভয়ের ক্ষেত্রে সংখ্যা ধর্ম একই হবে। দ্রবণের সংখ্যা ধর্ম 4টি। একটা কি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। 2 নম্বর, স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3 নম্বর হচ্ছে হিমাঙ্কের অবনমন। আর 4 নম্বরে আসছে কি? অভিস্রবণ চাপ। তাহলে দ্রবণের সংখ্যা ধর্ম 4টি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, চতুর্থটা হচ্ছে অভিস্রবণ চাপ। আজকে তোমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বললাম যে দ্রবণের সংখ্যা ধর্ম 4টা: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন আর অভিস্রবণ চাপ। এগুলো সবসময় বলেছি কি একটা সংখ্যা ধর্ম কেন? এরা দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে না। এবার প্রথম পার্টে চলে আসছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাই চলে আসছে দ্রবণের সংখ্যা ধর্মের প্রথমটা। বাষ্পচাপের অবনমন কেন ঘটে? যখন কোনো বিশুদ্ধ দ্রাবকে দ্রাব্য পদার্থ যোগ করব, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপ কমে যায় কেন? তাহলে অবনমন মানে কি? কমে যাওয়া। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যা ছিল দ্রবণের বাষ্পচাপ তার থেকে কম হচ্ছে, অর্থাৎ কি বাষ্পচাপের অবনমন ঘটছে। তাহলে আমি দুটো পাত্র নিয়েছি। একটা পাত্রে রাখবো কি? বিশুদ্ধ দ্রাবক, আর এখানে রাখবো ওর দ্রবণ। এটা বিশুদ্ধ দ্রাবক নিয়েছি এখানে।
আর এখানটা কি করেছি, এটা দ্রবণ নিয়েছি মানে কি দ্রাবকও থাকবে, এর মধ্যে দ্রাবকও থাকবে, দ্রাবকটা নিয়ে নিয়েছি। এবার দ্রাবকণাগুলোকে আমি আঁকছি। ঠিক আছে, তাহলে এই যে কালারে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে দ্রাবক, আর এই কালারে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে দ্রাব। তাহলে দেখো প্রথমটা আমরা কি নিয়েছি, প্রথমটাই নিয়েছি আমি শুধু দ্রাবক কণা নিয়েছি, দ্বিতীয়টায় দ্রাব এবং দ্রাবক কণার মিশ্রণ অর্থাৎ দ্রবণ নিয়েছি। তাহলে আমরা সবসময় জানি যে কোনো তরলের উপরিতল থেকে তরল কণাগুলো বাষ্পীভূত হয়, আর যত বেশি বাষ্প উৎপন্ন হবে তত বাষ্পচাপ বেশি হবে। আর এখানে সবসময় মনে রাখবে যে দ্রাবকণাটা সবসময় কি ধরেছি, দ্রাবকণা যেটা দিয়ে ধরেছি সেটা কি সবসময় অনুদ্বয়ী। ঠিক আছে, দ্রাবকণাটা সবসময় অনুদ্বয়ী, কারণ অনুদ্বয়ী হলেই সূত্রটা বা অবনমনটা প্রয়োগ করা যাবে, মানে সহজে আমরা বুঝতে পারবো। দ্রাবকণাটা সবসময় অনুদ্বয়ী দ্রাব ধরব, কারণ সে উবে যাবে না, শুধুমাত্র দ্রাবক কণাটা উদ্বায়ী হতে পারে। ধরো দ্রাব যদি চিনি থাকে, চিনি অনুদ্বয়ী, উবে যাবে না চাপ প্রয়োগ করলে। তাহলে উপরিতলে এখানে কি আছে, শুধুমাত্র দ্রাবক কণা আছে। কটা দ্রাবক কণা দেখো, 6টা দ্রাবক কণা। তাহলে নির্দিষ্ট একটা মুহূর্তে ধরো আমি 6টা বাষ্পীভূত হচ্ছে। কিন্তু তাহলে এখানে কটা বাষ্পীভূত হবে, এখানে তো দ্রাবক কণা বাষ্পীভূত হতে পারবে না, শুধুমাত্র দ্রাবক কণা বাষ্পীভূত হবে। এখানে কটা, তাহলে নিশ্চয়ই এখানে বেশি বাষ্প উৎপন্ন হচ্ছে। বেশি বাষ্প উৎপন্ন হওয়া মানে কি এর বাষ্পচাপ বেশি, কিন্তু এখানে কি হবে, কম বাষ্প উৎপন্ন হবে। কম বাষ্প উৎপন্ন হওয়ার জন্য এর বাষ্পচাপ কম হবে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যা ছিল যখন দ্রবণে চলে যাচ্ছে তখন কিন্তু তার বাষ্পচাপ কমে যাচ্ছে। এই বাষ্পচাপের যে হ্রাসটা সেইটাই হচ্ছে অবনমন। বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের বাষ্পচাপ যে পরিমাণ কমে গেল সেটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাহলে বাষ্পচাপের অবনমন কি, বাষ্পচাপের অবনমন হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, সেটা যদি আমি ধরে নিই P0 বা P0, আর দ্রবণের বাষ্পচাপকে যদি আমরা P ধরি, তাহলে বাষ্পচাপের অবনমন কত হবে, P0 মাইনাস P। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয়, দ্রবণের বাষ্পচাপ যদি P হয়, তাহলে বাষ্পচাপের অবনমন হবে P0 মাইনাস P। তাহলে আপেক্ষিক অবনমন কাকে বলবো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে, P0 মাইনাস P বাই P0। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে দ্রবণের বাষ্পচাপ কত পরিমাণ হ্রাস পেল, সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অর্থাৎ P0 মাইনাস P বাই P0, এটাকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আর শুধু বাষ্পচাপের অবনমন মানে কি P0 মাইনাস P, অর্থাৎ কোনো বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের ওই দ্রাবক এবং কোনো দ্রাব যোগ করে, অনুদ্বায়ী দ্রাব যোগ করে যে দ্রবণটা তৈরি করা হয়েছে সেই দ্রবণের বাষ্পচাপের যে পার্থক্য সেইটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে দ্রবণের বাষ্পচাপ যে পরিমাণ হ্রাস পেল সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখন আমরা চলে আসছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রে চলে আসছি। রাউল্টের সূত্র, এই সূত্রে কি বলা হচ্ছে, দ্রাবের প্রকৃতি কিন্তু কিছু কিছু নির্দিষ্ট হতে হবে। দ্রাব কি হবে, অনুদ্বয়ী, তড়িদবিশ্লেষ্য, কঠিন, অসংযোজিত। তাহলে কি বললাম, দ্রাবের প্রকৃতি কি হবে, তাহলে রাউল্ট সূত্র কোথায় কোথায় প্রয়োগ হবে, যদি দ্রাবটা অনুদ্বয়ী হয় অর্থাৎ উবে না যায়। ধরো জলে আমি অ্যালকোহল দিলাম,
সেটা কিন্তু উদ্বায়ী। ঠিক আছে, তাহলে অনুদ্বায়ী হতে হবে, মানে দ্রাবটাকে তোমাকে অনুদ্বায়ী হতে হবে। তাহলে অ্যালকোহল দিলে নিশ্চয়ই হবে না, যেহেতু অ্যালকোহল উদ্বায়ী। আবার দ্রাবটা কি হবে, তড়িৎ অবিশ্লেষ্য হবে। ধরো NaCl এর দ্রবণ তৈরি করলাম, সেখানে হবে না, কারণ NaCl তো তড়িৎ বিশ্লেষ্য। দ্রাবটাকে কঠিন হতে হবে, আবার অসংযোজিত হতে হবে। ধরো বেনজোয়িক অ্যাসিড বেঞ্জিনে যোগ করলাম, তাহলে সেখানে কিন্তু বেনজোয়িক অ্যাসিড বেঞ্জিনে ডাইমার তৈরি করে ফেলে, অর্থাৎ সংযোজিত হয়ে যায়। তাহলে সেখানে কিন্তু রাউল সূত্র প্রয়োগ হবে না। তার রাউল সূত্র কি বলছে, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণে, দ্রবণটা কি হবে, লঘু দ্রবণ হবে। লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, মানে যেটাকে বলেছিলাম কি P0 মাইনাস P/P0, সেটা কি হবে, দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। দ্রাবের মোল ভগ্নাংশ দ্রাবণের 2x2। তার সূত্রটাই কি বলবো, যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে রাউল্টের সূত্র। তাহলে বলে দিয়েছিলাম আগে, P0 হচ্ছে বা P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, আর x2 হচ্ছে দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশ। এখন আমরা আসছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র থেকে কিভাবে দ্রাবের আণবিক ভর অর্থাৎ M2, দ্রাবের আণবিক ভরটা আমরা ধরেছিলাম কি M2, তো M2 কিভাবে নির্ণয় করব। দেখো রাউল সূত্রে আমরা পেয়েছি কি P0 মাইনাস P/P0 সমান x2। আবার x2 সমান জানতাম কি, x2 সমান জানতাম N2/N1 প্লাস N2, যেখানে N2 মানে কি দ্রাবের মোল সংখ্যা আর N1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা। তাহলে সমীকরণ উভয় পক্ষকে আমি লবকে হরকে লব করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, P0 বা P0 মাইনাস P/P0 মাইনাস P/P0 ছিল, এখান থেকে করবো আমি P0/P0 মাইনাস P, উল্টে দিচ্ছি। N2 মানে কি জানতাম, বা এটাকে উল্টে দিই, N1 প্লাস N2/N2, মানে লবকে হরকে লব। বা দেখো সমান কি হবে, N1/N2 প্লাস N2/N2। সমান কি হচ্ছে, প্লাস 1। 1টাকে এদিকে নিয়ে আসি, বা P0 মাইনাস P-1 সমান N1/N2। বাকি হচ্ছে এটাকে বিয়োগ করলে কত আসবে, P/P0 মাইনাস P। N1 মানে জানি কি W1/M1, আবার N2 মানে জানি কি W2/M2। তাহলে যদি উল্টে দিই তাহলে কি হবে, M2/W2। ঠিক আছে, ডাইরেক্ট করেছি। তাহলে আমার এইখান থেকে আমি পেয়ে যাব M2 সমান কত হবে, M2 সমান আমার হবে যে P/P0 মাইনাস P বা P0 মাইনাস P ইন্টু এখানে কি আসবে M1 ইন্টু W2/W1। তাহলে এইখান থেকে আমি এই সূত্র প্রয়োগ করে আমি দ্রাবের আণবিক ভর পেয়ে যাব। তাহলে M2 সমান কি হচ্ছে, P/P0 মাইনাস P ইন্টু M1 ইন্টু W2/W1। তাহলে যদি আমি
দ্রবণের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্রাবের আণবিক ভর, এটা দ্রাবের নয়, দ্রাবকের আণবিক ভর W1, দ্রাবকের ভর, এবং W2 দ্রাবের ভর যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি দ্রাবের আণবিক ভর আমি নির্ণয় করিতে পারবো। তাহলে M2 সমান কি হচ্ছে, E/P0 - P ইন্টু M1 ইন্টু W2/W1। তাহলে এইভাবে রাউট সূত্র প্রয়োগ করে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারবো। এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাও তোমাদের সমাধান করতে হবে।